আরে দুজনে মিলে ধরে রোগীকে আগে গাড়িতে তো তোলো, আমি এক্ষুনি পৌঁছে দিচ্ছি। রোগীকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে সোমনাথ দ্রুত হাসপাতালের দিকে রওনা দিল। ড্রাইভারের মুখটা রাগে লাল হয়ে উঠল। আচ্ছা শালা, আমার ব্যবসা চৌপাট করা, তোর ব্যবস্থা আমি করছি। আজই সব অ্যাম্বুলেন্স চালকদের মিটিং ডাকবো। একটা অ্যাম্বুলেন্স হাসপাতালে যেতে যেতে একটি নার্সিংহোমের সামনে দাঁড়িয়ে পড়ল। এখানে দাঁড়ালেন কেন দাদা? এটা তো নার্সিং হোম, দয়া করে আমাদের হাসপাতালে নিয়ে চলুন। আপনার স্বামীর অবস্থা তো খুবই খারাপ, হাসপাতালে এখনো অনেকটা পথ যেতে হবে। তার আগেই কিছু একটা না হয়ে যায়, ভালোর জন্য বলছি নার্সিংহোমে ভর্তি করে দিন। কিন্তু সে তো অনেক খরচ, কোথায় পাবো এত টাকা? স্ত্রী হয়ে স্বামীকে বাঁচাতে চেষ্টা করবেন না? কিছু হয়ে গেলে ছিচি করবে সবাই। আরে না হয় নিজে গয়নাগাটি বেচেই দেবেন, ভালোর জন্যই তো বললাম, না হলে আমার আর কি। ঠিকই বলেছেন আপনি, তাহলে ওখানেই নিয়ে চলুন। অ্যাম্বুলেন্সটি নার্সিংহোমে ঢুকে গেল। খানিকক্ষণ পর নার্সিংহোমের মালিকের ঘরে প্রবেশ করল মানিক। আরে স্যার, আজকে একটা পেশেন্ট পার্টিকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে এসে ভর্তি করিয়েছি, এবার আমার কমিশনটা দিন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই নাও তোমার কমিশন। শোনো, আরো পেশেন্ট তুমি নিয়ে আসবে। চেষ্টা তো করছি স্যার, কিন্তু ওই যে সোমনাথ বড় বেড়া দিচ্ছে, ওকে একটু সাহায্য করতেই হবে স্যার। হ্যাঁ, আমিও শুনেছি ব্যাপারটা। ও সব পেশেন্ট নিয়ে সরকারি হাসপাতালে যাচ্ছে, এতে তো আমাদের ভীষণ ক্ষতি হচ্ছে। তাছাড়া আমাদের গুপ্ত কথা জানার জন্য উঠে পড়ে লেগেছে, আমাদের অঙ্গ পাচারের ব্যবসা সম্বন্ধে জেনে ফেলতে পারে। তুমি অ্যাকশন নাও, আমি সঙ্গে আছি, আমি স্থানীয় নেতাকে জানাচ্ছি। মানিক চলে গেল। একটি লোক কাঠের ওপর পেরেক গেথে এমন একখানা জিনিস তৈরি করলো যেটার উপর দিয়ে গাড়ি গেলেই টায়ার পাঞ্চার হয়ে যাবে। অ্যাম্বুলেন্সকে আসতে দেখে লোকটি এরকমই কয়েকটি জিনিস জঙ্গলের একদম পথের মাঝখানে ফেলে রাখলো। রোগীকে নিয়ে সোমনাথ দ্রুত এগোচ্ছিল হাসপাতালের দিকে, কিন্তু জঙ্গলের মাঝেই আচমকা অ্যাম্বুলেন্সের টায়ার পাঞ্চার হয়ে গেল। সর্বনাশ! জঙ্গলের রাস্তা, ঘুটঘুটে অন্ধকার, জনপ্রাণীও নেই কোথাও, ফোনে নেটওয়ার্ক একদমই নেই। আজকে সোমনাথের অ্যাম্বুলেন্সের সঙ্গে অতিরিক্ত চাকাও নেই। কি হবে এবার? রোগী তখনও কাতরাচ্ছে। অসহায়ভাবে সোমনাথ যখন এদিক ওদিক তাকাচ্ছে, তখনই তার পাশে এসে দাঁড়ালো আরেকটি অ্যাম্বুলেন্স। ড্রাইভারের সিট থেকে নেমে দাঁড়ালো মানিক। ভাই মানিক, ঠিক সময় এসেছো, দয়া করে রোগীটিকে হাসপাতাল নিয়ে চলো, আমার অ্যাম্বুলেন্সের চাকা পাঞ্চার হয়ে গেছে, তোমার যা ভাড়া হয় আমি দিয়ে দেবো। অনেক ভুগিয়েছিস রে তুই সোমনাথ, অনেক ভুগিয়েছিস। মুখের গিরাস কেড়ে নিয়েছিলিস, এখন তো টাকা আমি নেব না। যদি তোর অ্যাম্বুলেন্সটা আমাকে দিয়ে দিস, তাহলে রোগীকে আমি হাসপাতালে নিয়ে যাব, নচেত নড়নচড়ন। দুটো অপশন তোর কাছে, রোগী নাকি অ্যাম্বুলেন্স, রোগী নাকি অ্যাম্বুলেন্স। সমস্ত চক্রান্ত বুঝতে পারল সোমনাথ। শেষ পর্যন্ত রোগীকে বাঁচানোর জন্য নিরুপায় হয়ে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিল মানিকের হাতে। মানিক রোগী নিয়ে চলে গেল। সোমনাথের মনটা খুব হালকা লাগছিল। অ্যাম্বুলেন্স হাতছাড়া হয়েছে হোক, কিন্তু রোগীকে সময় মতো হাসপাতালে পাঠাতে পেরেছে। অ্যাম্বুলেন্সের গায়ে সস্নেহে হাত বোলাতে লাগলো। সোমনাথকে হেঁটে বাড়ি ফিরতে দেখে করিম চাচা উদ্বিগ্ন হয়ে ছুটে এলো। কি হয়েছে তোমার? তোমার অ্যাম্বুলেন্স কোথায়? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? বলছি চাচা, সব বলছি। আমি চক্রান্তের শিকার হয়েছি। কম টাকায় গরিব মানুষদের হাসপাতালে পৌঁছানোর পরিষেবা দেওয়ার জন্য অন্যান্য অ্যাম্বুলেন্স চালকরা আমার উপর রেগেছিল। কিছুদিন আগেই আমি রোগীকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছি, দেখি
একটি মহিলা মৃতদেহ নিয়ে রাস্তার পাশে বসে আছে। আমি তার কাছে গিয়ে কি ঘটেছে জানতে চাইলাম। অ্যাম্বুলেন্সের ড্রাইভারের কথা মতোই নার্সিং হোমে ভর্তি করেছিলাম আমার স্বামীকে, কিন্তু কয়েকদিনের মধ্যে অবস্থার অবনতি ঘটতে থাকে। গতকাল তিনি মারা যান, কিন্তু নার্সিং হোমের কর্তৃপক্ষের লোকেরা বলে বিল শোধ না করতে পারলে মৃতদেহ দেবে না। এত টাকা বিল আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। আমার গয়না বিক্রির টাকা সবটাই আমি তাদেরকে আগেই দিয়েছিলাম। আমি কেঁদে কেঁদে দেবাদিত্য বাবুর হাতে পায়ে ধরি, তাতেও তিনি আমাকে দয়া দেখালেন না। শেষ পর্যন্ত একটা কাগজে আমাকে দিয়ে সই করিয়ে নিয়ে মৃতদেহ আজকে ছাড়লেন, কিন্তু মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য সেই পয়সাটুকু আমার কাছে নেই। আমি মৃতদেহ দেখেই বুঝতে পেরেছিলাম ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বার করে নেওয়া হয়েছে। প্রতিবাদ করতে যেতেই নার্সিংহোমের কর্তৃপক্ষ কাগজ দেখিয়ে জানালো রোগীর পরিবার স্বইচ্ছায় অঙ্গদান করেছে। তারপর আমাকে সেখান থেকে দারোয়ান ডেকে তাড়িয়ে দিল। আমি সেই মহিলাটির স্বামীর মৃতদেহ বাড়িতে পৌঁছে দিলাম। পুলিশের কাছে যাব কিনা ভাবছি, ঠিক এমন সময় ফোন পেলাম স্থানীয় নেতা আমাকে ডেকে পাঠিয়েছেন। সেখানে গিয়ে দেখি নেতার ঘরে নার্সিংহোমের মালিক দেবাদিত্য বাবু সহ আরো কিছু অ্যাম্বুলেন্স চালক উপস্থিত ছিল। তুই নাকি কম টাকার বিনিময়ে এদের পেশেন্ট ছিনিয়ে নিয়ে হাসপাতালে যাচ্ছিস, আবার দেবাদিত্য বাবু নার্সিংহোমেও হামলা চালিয়েছিস। ওসব এখানে চলবে না, বুঝলি? এটা আমার এলাকা, আমি যেমন বলবো তেমন চলবে। তোকে তো নার্সিংহোমের রুগী আনার জন্য কমিশন দেবে বলেছে, তুই রাজি হচ্ছিস না কেন? মনুষ্যত্বের অপমান আমি করতে পারবো না। আমি একজন সাধারণ মানুষ হয়ে অপর একজন বিপন্ন মানুষের অসহায়ত্বের সুযোগে ঠকাতে পারবো না। গরিব সাধারণ মানুষের একমাত্র ভরসার জায়গা সরকারি হাসপাতাল, আর আমি হাসপাতালে পৌঁছে দিই যাতে সঠিক সময় চিকিৎসা পাওয়া যায়। অন্যান্য ড্রাইভারদের মতো মুনাফা লটার জন্য গলা কেটে পয়সা আদায় আমি করতে পারবো না। আমি অল্প টাকায় সন্তুষ্ট। আর আর নার্সিংহোমে তো 1,000 টাকা ছাড়া চিকিৎসা হবে না। সাধারণ গরিব মানুষ যদি একবার ঢুকে পড়ে, তারপর তার বিল শোধ করার সময় সে বোঝে এর থেকে মৃত্যু বোধহয় অনেক ভালো ছিল। বলুন নেতামশাই, আপনি তো একজন জনসেবক। জনসেবা করে আমি কি ভুল করেছি? হাসপাতালে ভালো চিকিৎসা হলে আপনারই তো ভোট পেতে সুবিধা হবে, তাই না? না দেবাদিত্য বাবু, সাধারণ জনতা সোমনাথকে চায়। ওর বিরুদ্ধে কিছু করলে আমার ভোট ব্যাংক নষ্ট হবে। আমি এ বিষয়ে মাথা গলাবো না। নেতা কোনো প্রকার ব্যবস্থা নিতে অসম্মত হওয়ার পর দেবাদিত্যবাবু ঠিক করলেন আমাকে যেন তেন উপায় জব্দ করবেন। তাই তিনি গরিব মানুষের উপর আমার আবেগের অসৎ ব্যবহার করে মানিকের দ্বারা আমার অ্যাম্বুলেন্স কেড়ে নিলেন। দুঃখ করো না সোমনাথ, আল্লাহ সদয় হলি আবার নতুন করে অ্যাম্বুলেন্স কিনবো। সোমনাথ ও করিম চাচা চেষ্টা করতে থাকে নতুন করে সবকিছু শুরু করতে। একদিন সোমনাথ এবং করিম চাচা যখন বাড়ি ফিরছিল, তখনই দেখতে পায় একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ির চালক মাথায় আঘাত পেয়ে অচেতন হয়েছিল। গাড়ির ভেতর একজন স্ত্রীলোক ও একটি কিশোর ছেলে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। ভিড় জমেছে, কিন্তু কেউ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে উঠতে পারেনি। ফোন করে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, অথচ এক্ষুনি এদের চিকিৎসা না করালে আর বাঁচানো যাবে না। সে কি, এই বিপদের সময় শুধুমাত্র অ্যাম্বুলেন্সের অভাবে মানুষগুলো এইভাবে পড়ে থাকবে? যে করে হোক আমি এদের বাঁচাবই। সোমনাথ এদিক ওদিক দেখল, হঠাৎ তার নজরে পড়ল রাস্তার পাশে একটি ভ্যান দাঁড় করানো আছে। চাচা, আপনিও আমার সঙ্গে আসুন। আহতদের ওই ভ্যানে চাপিয়ে হাসপাতাল নিয়ে যেতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। চলো সোমনাথ, চুপ করি দাঁড়িয়ে না থেকে ওদের প্রাণ বাঁচানোর চেষ্টা করি। সোমনাথ ভ্যানটি আনতে গিয়ে দেখল ভ্যানের ওপর কিছু বস্তা চাপানো আছে। সে দ্রুত হাতে বস্তাগুলো নামাতে লাগলো। আরে করো কি মালপত্র নিচে নামাচ্ছ কেন?
ভাই, তোমার ভ্যানটা একটু দরকার ছিল, যাতে ওই আহত লোকগুলোর চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যেতে পারি। কিন্তু হাসপাতাল তো খুব একটা কাছে না। যত দূরই হোক না কেন, ভ্যান চালিয়েই যাব। এতে তোমার কাজের ক্ষতি হবে ঠিকই, কিন্তু কিন্তু মানুষ দুটোর কিছু হয়ে গেলে তুমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। ঠিকই বলেছেন ভাই, মানুষের জীবন আগে, কাজটা পরে হলেও চলবে। নিয়ে যান ভাই, দেখেন যদি সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারেন। সোমনাথ এবং করিম চাচা আরো কয়েকজনকে নিয়ে ধরাধরি করে তিনজনকেই ভ্যানের ওপর শুয়ে দিল। চাচা, আপনি ওদেরকে ধরে বসুন, আমি চালাচ্ছি ভ্যান। সোমনাথ প্রাণপণে ভ্যানটিকে চালাতে লাগলো, যাতে যতটা সম্ভব কম সময় হাসপাতালে পৌঁছতে পারে। ঘেমে এনে একাকার হয়ে যেতে থাকলো সোমনাথ। খানিকক্ষণ পর করিম চাচা সোমনাথকে বসিয়ে নিজে ভ্যান চালাতে লাগলো। ভ্যান চালাতে চালাতে একটা উৎকণ্ঠা সোমনাথ ও চাচাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। শেষ পর্যন্ত বাঁচাতে পারবে তো মানুষগুলোকে? বেশ কিছুক্ষণ পর সোমনাথরা হাসপাতালে পৌঁছল। ডাক্তারবাবু পরীক্ষা করে জানালেন মহিলা ও বালকটিকে রক্ত দিতে হবে। আপনাদের পেশেন্টের প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এখনই রক্ত দিতে হবে। কিন্তু এই দুটি গ্রুপের রক্ত তো হাসপাতালে নেই। এক্ষুনি রক্ত দেওয়ার প্রক্রিয়া শুরু না করতে পারলে আপনাদের পেশেন্টকে বাঁচানো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ডাক্তারবাবু, আমার ও পজিটিভ গ্রুপের রক্ত, আমি দেব রক্ত। হ্যাঁ, তাহলে রক্ত দেওয়া যাবে। কিন্তু আপনি পেশেন্টের কে হন? আমি ওদেরকে চিনি না, কিন্তু মানুষ হয়ে মানুষের উপকার করতে চাই। সত্যি, আপনার মতন ভালো মানুষ এই পৃথিবীতে পাওয়া খুব কষ্টের। যাই হোক, এখন তাড়াতাড়ি চলুন আমার সঙ্গে। কিছুক্ষণ পর ডাক্তারবাবু করিম চাচাকে ডেকে জানালেন আহতদের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো আছে। ঠিক সেই সময় হাসপাতালের সামনে নার্সিংহোমের মালিক দেবাদিত্যবাবুর গাড়ি এসে দাঁড়ালো। হন্তদন্ত হয়ে তিনি হাসপাতালের ভেতরে ঢুকলেন। মহিলা ও কিশোর ছেলেটির কাছে গিয়ে ডুকরে কেঁদে উঠলেন। ডাক্তারবাবু, আমার স্ত্রী পুত্রকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য ধন্যবাদ প্রাপ্য সোমনাথের। ও যদি সঠিক সময় এখানে নিয়ে এসে রক্তদান না করত, তবে কাউকে জীবন্ত ফেরত পেতেন না। আসলে দুর্ঘটনায় আহত হয়েছিল দেবাদিত্যবাবুর স্ত্রী ও পুত্র। খবরটা পেয়েই তিনি এখানে ছুটে এসেছেন। ডাক্তারদের কাছে সোমনাথের কীর্তি শুনে আপ্লুত হয়ে পড়লেন। দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সোমনাথ, আমার স্ত্রী পুত্রের প্রাণ বাঁচানোর জন্য যে ত্যাগ তুমি স্বীকার করেছো, তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। একজন অপরিচিত মানুষের জীবন বাঁচাতে তুমি পিছপা হওনি, অথচ দেখো আমি সব সময় তোমার ক্ষতি করতে চেয়েছি। আমাকে তুমি ক্ষমা করো সোমনাথ, আমাকে তুমি ক্ষমা করো। মানুষের বিপদে আপদে সাথে থাকাটাই সবচেয়ে বড় মনুষ্যত্বের পরিচয়। অর্থই জীবনের সব নয়, তার বাইরে সমাজবদ্ধ জীব হিসেবে সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য আবশ্যক। তুমি আমার চোখ খুলে দিয়েছো সোমনাথ। আমি তোমার কেড়ে নেওয়া অ্যাম্বুলেন্স ফিরিয়ে দেবো। আজ থেকে আমার নার্সিংহোমের ন্যায্য মূল্যে সাধারণ মানুষের চিকিৎসার ব্যবস্থা করব। আজীবন আমি সমাজের উন্নতিকল্পে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করব।